রুহি আজ নবীনবরণ অনুষ্ঠানের জন্য সাজটা সম্পূর্ণ হয়েছে। রুহিকে দেখে সিমরান বলল, আরে তুই তো একেবারে হিরোইন লাগছিস। বল তো এত সাজছিস কেন রে? নাকি সত্যি ওই কৃষের প্রেমে করলি? তুই দেখ তেমন কিছু না। উনি কাল রাতে মেসেজ দিয়েছিল, বললো 2 দিন পর কলেজে আসবেন। তাই ভাবলাম আজ একটু নিজের মতো করে থাকি। কতদিন পর একটা দিন পেলাম। সিমরান মুচকি এসে বলল, আচ্ছা তাই নাকি? তাহলে তো ব্যাপারটা গুরুতর দেখছি। তুই এসে সিমরানের গালে আলতো চাপ দিয়ে বলে, তুইও তো কম ছাড়ছিস না বোন। তোর সাজ দেখলে কারো চোখ সরবে না। তুই হেসে বলল, তোকে দেখে মনে হচ্ছে তুই কলেজের স্টেজে উঠবি আজ। সিমরান ঠোঁট কামড়ে হেসে বলল, হয়তো উঠবো, যদি কেউ আমার আমন্ত্রণ জানায়। দুজনে একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলল। জানলার বাইরে সূর্য ঢলে পড়ছে, হালকা বাতাসে পরিবেশ। রুহি ধীরে ধীরে শাড়ির আঁচল ঠিক করে বলে, চল দেরি হয়ে যাচ্ছে, আজকে দিনটা সুন্দর করে কাটাবো। সিমরান মাথা নেড়ে, চল। আমরা দুজনে ঝলমল করব, আজ নবীনবরণ, নতুন শুরু। রুহি আর সিমরান দুজনে যখন হোস্টেল থেকে বেরোলো তখন সূর্য ধীরে ধীরে পশ্চিমে ঢেলে পড়েছে। কলেজের মাঠে রঙিন কোলাহল, চারপাশে হাসির শব্দ, সঙ্গীতের সুর আর মাইক্রোফোনের ঘোষিকার কণ্ঠ ভেসে আসছে। কলেজে আজ নতুন করে জন্ম নিয়েছে। প্রধান গেটের উপর ফুলের মালা আর ফেস্টুন দিয়ে লেখা, নবীনবরণ উৎসব তোমায় স্বাগতম। প্রতিটি করিডোরে রঙিন বেলুন সাজানো, ছাদ থেকে ঝুলছে কাগজের তারা আর আলোর ফিতা। চারদিকে লাল নীল আলো ঝলমল করছে। মঞ্চের সামনে ছোট ছোট চেয়ার সাজানো, মাঝখানে লাল কার্পেট বিছানো। মঞ্চের নীল রুহি ও সিমরান মঞ্চের দিকে এগিয়ে সামনের চেয়ারগুলিতে বসে পড়ে। অনুষ্ঠানের শেষের দিকে সিমরান পাশে দাঁড়িয়ে বলে, চল একটু ভেতরটা ঘুরে আসি। দুজনে ধীরে ধীরে স্টেজের নিচে সাইড দিয়ে হাঁটছিল। একরাশ করতালে হাসির শব্দ, হালকা সঙ্গীত, বাতাসের পারফিউম, ফুলের গন্ধ, উচ্ছ্বাস মিশ্রণ। আর ঠিক সেই সময় কলেজের গেটের পাশে বাইক পার করে দাঁড়িয়েছিল কিস। কালো পাঞ্জাবি, কালো সানগ্লাস, চুলে হালকা বাতাসের দোলা। সে আসলে আজ আসবে না বলে ঠিক করেছিল, কিন্তু নিজের মনকে মানাতে পারেনি। রাতের অল্প কথায় রুহির হাসি, তা তুমি এলে আমি আসবো না, এই কথাটা বারবার কানে বাজছিল। কৃষের মনে একটা কৌতূহল ছিল, রুহি কি সত্যি আসবে না? সে শুধু দেখতে চেয়েছিল এই ভালোবাসা সত্যি কিনা, নাকি শুধু কথার খেলা চলছে। বাইক পার করে সে ভিড়ের দিকে তাকায়। একটু দূরে স্টেজের আলোয় দেখা যাচ্ছে কালো সিল্কের শাড়ি এক মেয়ে, চুল খোলা, চোখে কাজল, ঠোঁটে হালকা রং, বাটারফ্লাই। এক মুহূর্তের জন্য পৃথিবী থেমে গেল। রুই ধীরে ধীরে হাঁটছে সিঁড়ি সিমরানার পাশে। আলো পড়ছে তার গায়ে, কালো শাড়ি পাথর চিকচিক করছে। কিসের চোখ দুটো তার দিকে আটকে যায়, দু চোখ ভরে তাকিয়ে থাকে, যেন বহুদিন তাকে দেখেনি। সব তৃষ্ণা একসাথে মেটাতে চাইছে। তার বুকের ভিতর হঠাৎ কেমন ভারী হয়ে ওঠে। সে মনে মনে ভাবে, আমি আসবো না বলে ও এসেছিল। এত ভালোবাসার অভিনয়। রুহি তখনও জানে না ক্রিস সেখানে দাঁড়িয়ে আছে, কিন্তু ক্রিসের দৃষ্টি যেন তাকে সম্পূর্ণভাবে জড়িয়ে ফেলছে। তারপর হঠাৎ ভিড়ের মাঝে রুহির পা সামান্য আটকে যায়। আঁচলটা একটু উড়ে পড়ে, তার পেটটা হালকা দেখা যায়। আর সেই মুহূর্তে কিসের চোখ যেন আগুনে জ্বলে ওঠে, তার শরীর জমে যায়, ঠোঁট শক্ত হয়েছে। সে কিছু বলে না, শুধু নিঃশব্দে দাঁড়িয়ে থেকে চোখে একরাশ জ্বলন্ত অনুভূতি নিয়ে, যেন পুরো দুনিয়াটা ঘুরছে, কিন্তু তার দৃষ্টি এখনো শুধু একটা জায়গায়। হঠাৎ রুহির চোখ পড়ে ক্রিসের উপর। তার স্পন্দন বেড়ে যায়। ভিড়ের মধ্যে ক্রিস দাঁড়িয়েছে, মুখে সেই তীব্র ঠান্ডা চাহনি, চোখে ঝড়। হাওয়ার ওদের চোখ মেলে গেল, এক নিঃশব্দ দৃষ্টি, যেখানে ভালোবাসা আর আগুন একসাথে জ্বলে ওঠে। কিসের ভেতরে আগুন তখনও থেমেনি। ঠিক তখনই পাশের দিক থেকে একটা ছেলে ফিসফিস করে বলে উঠল, ওই দেখ মায়েরি হিরোইন রে, কি ফিগার। তার ঠোঁটে একরাশ কটাক্ষ আর চোখে সাহসের ঝিলিক। এক মুহূর্তে কৃষের সমীর জমে গেল। তার ভেতরে সমস্ত আগুন যেন হঠাৎ বিস্ফোরিত হলো। সে এক পা দুই পা করে এগিয়ে গেল সেই ছেলেটার দিকে। চারপাশের মানুষ কিছু বুঝে ওঠার আগে
কৃষের চোখ লাল হয়ে গেল। সে এক ধাক্কায় ছেলেটার কলার চেপে ধরে গর্জে উঠে, জানিস ওকে? ছেলেটা কিছু বলার আগে কৃষের ঘুষিতে সে মাটিতে পড়ে গেল। ভিড় থমকে গেল, সঙ্গীত থেমে গেল। রুই হতভম্ব, চোখ বড় বড় হয়ে তাকিয়েছে কৃষের দিকে। তার শ্বাস কেঁপে উঠছে, মনে হচ্ছে পৃথিবী থেমে গেছে। ক্রিস তখন রাগে ফুটছে, শ্বাস ভারী হয়ে উঠছে। চারদিকে নিস্তব্ধত, গান বন্ধ, শুধু একটাই শব্দ, ক্রিসের খুশির আওয়াজ আর ছেলেটার গুনগানি। ক্রিস ছেলেটার চুল ধরে টেনে তুলে আবার মাটিতে আছাড় মারে। শালা, আমার বাটারফ্লাইয়ের দিকে তাকাস? তার চোখে আগুন, নিঃশ্বাস ভারী হয়ে গেছে। রাগে গায়ে ফোলানো শিরাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। চারপাশের ছাত্রছাত্রীরা কেউ সামনে আসার সাহস পাচ্ছে না। রহিম, রৌদ্র আর আমান দূর থেকে চিৎকার করে, কৃষ ভাই থাম, মরে যাবে ভাই থাম। কিন্তু কৃষের কোনো কানে কিছুই যাচ্ছে না। সে ছেলেটার মুখে আরেকটা জোরে ঘুষি বসাতে, রক্ত ছিটকে মাটিতে পড়ে। সবাই হতভম্ব। রুহির চোখ অঝরে ঝল পড়ছে। সে বারবার, ক্রিস থামুন, প্লিজ থামুন, আমি বলছি থামুন। ক্রিস ঘুরে থাকা, তার চোখে এক অদ্ভুত উন্মাদনা। রুহির মুখে কান্না, গলাটা কাঁপছে। ক্রিস এবার ছেলেটাকে তুলে এলোপাথারি মারতে শুরু করলো। একবার চেয়ারের উপর ফেলে দেয়, তা একবার মাটিতে। চারিদিকে ছাত্রছাত্রী ভয় আর হতবাক হয়ে তাকিয়ে থাকে। কেউ কিছু বলার সাহস করলো না। রুই এগিয়ে এসে বারবার ক্রিসকে থামানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। ছেলেটা প্রায় আধমরা হয়ে গেছে। সিমরান চিৎকার করলে, রুহি কিছু কর, আটকা রাখ ক্রিসকে, নাহলে ছেলেটা মরে যাবে। রুই কিছু কি করবে বুঝতে না পারে দৌড়ে যায়। পেছন থেকে ক্রিসকে জড়িয়ে ধরে শক্ত করে তার হাত চেপে। ক্রিসের হাত থেমে যায় হঠাৎ, তার শরীর কাঁপছে, নিঃশ্বাস ভারী। সে চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস নেয়, যেন নিজের ভেতরে আগুন নিভাতে চেয়েছে। চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করে। চারপাশে এখনো ভয়, কিন্তু নিস্তব্ধতার মধ্যে শোনা যায় রুহি কান্নার শব্দ আর ক্রিসের ভারী নিঃশ্বাস। রুহি এখনো তার পিঠে মুখ রেখে কাঁদছে। ক্রিস, দয়া করে থামুন, আমি ভয় পাচ্ছি। ক্রিস ধীরে ধীরে হাত নামিয়ে নেয়। তার দৃষ্টি ফাঁকা, কিন্তু মুখে রাগ আর যন্ত্রণায় মিশ্র ছাপ। আমান, রুদ্র, রহিম এতক্ষণ দূরে ভয়ে দাঁড়িয়েছিল, কিন্তু ক্রিসকে শান্ত হতে দেখে ওরা এগিয়ে এসে ছেলেটাকে তুলে নেয়। ক্রিস দাঁতে দাঁত চেপে বলে, শালা, তোর পুরো ফ্যামিলিকে আমি, আর কোনোদিন আমার বাটারফ্লাইয়ের দিকে তাকাবি না, বুঝেছিস বাস্টার? তারপর রুইকে টেনে নিজের সামনে আনে। তোকে কে বলেছিল শাড়ি পরে এত সুন্দর করে সাজতে? আমি বলেছিলাম? বলেছিলাম আমি? রুই ভয়ে ভয়ে মাথা নেয়, না বোঝার ভঙ্গিতে। ক্রিস তার হাত ধরে মঞ্চে উঠে দাঁড়ায়, মাইকটা নিজের করে হাতে নিয়ে বলতে শুরু করে, পুরো কলেজের সবাইকে আমি একটাই কথা বলছি, সবাইকে খোলাখুলি শুনে রাখ, শি ইজ মাই ওয়াইফ। রুই অবাক হয়ে ক্রিসের দিকে তাকায়। এমন কথা হঠাৎ সে আশা করেনি। ক্রিস আবার গলা দৃঢ় করে, শি ইজ মাই বাটারফ্লাই। তাই ওর দিকে চোখ তুলে তাকাবে, আমিও তার চোখ উপড়ে নেব। আই রিপিট, কলেজের কোনো পুরুষ আমার বাটারফ্লাইয়ের দিকে চোখ তুলে তাকাবে না, কেউ টাচ করবে না, আমি তার হাত ভেঙে দেব। প্রয়োজনের কথার বাইরে কেউ বাজে কথা বলবে না, নচেত তার জিভ টেনে ছিঁড়ল। ফাইনাল ওয়ার্নিং অ্যান্ড লাস্ট ওয়ার্নিং, শি ইজ মাই লেডি। শুধু আমার, আর কারো নয়, আন্ডারস্ট্যান্ড? কিসের হুমকি পুরো কলেজ কেঁপে ওঠে। ছেলেমেয়েরা ভয় পেয়ে চিৎকার করে, হ্যাঁ হ্যাঁ বলে। হঠাৎ করে ক্রিস রুহিকে কোলে তুলে নেয়, তারপর স্টেজ থেকে নামতে শুরু করে। প্রফেসরদের মুখে বিস্ময় আর চিন্তার স্যার। একজন সিনিয়র প্রফেসর চশমা ঠিক করে তাকে বলেন, এটা কি শোভনীয় আচরণ? অন্য একজন মৃদুকণ্ঠে স্টুডেন্ট চলে যেতে বলেন, কিন্তু তার কণ্ঠ সরল নয়, ভেতরে এক সতর্কতা লুকিয়েছে। রুহি গলার মধ্যে একটা শব্দ আটকে গেছে, চোখ বড় করে দেখে ক্রিসের দিকে। কোন জন্মে এমন কথা একেবারে ভাবেনি। ওর বুক দুটো ঠোঁটে জমে যায়, হাত দুটো অনিচ্ছায় ক্রিসের গলা জড়িয়ে ধরে। হোস্টেলের সামনে এসে ক্রিস বাইকটা থেমে যায়। রুহি মনের অজান্তে একটা গভীর নিঃশ্বাস ফেলে। ও ভেবেছিল ক্রিস হয়তো ওকে কোথাও অন্যত্র নিয়ে যাবে। ক্রিস গম্ভীর গলায়, নামো। গলাটা সেই কড়া সুর। রুহির মন কেঁপে ওঠে, কিন্তু ধীরে ধীরে ওই বাইক থেকে নামে। ক্রিস, শাড়ি পরেছ কার জন্য? রুহি মাথা নিচু করে চুপ থাকে। ক্রিস একটা ভারী নিঃশ্বাস ফেলে বাইক থেকে নেমে আসে, ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসে। রুহি ভয়ে পিছু হাঁটে। ক্রিস, পেছাচ্ছ কেন? আপনি এগোচ্ছেন কেন? ক্রিস, স্টপ, আই সেড স্টপ। ক্রিসের সেই ধমকে রুই স্থির হয়ে যায়। ক্রিস হঠাৎ এগিয়ে এসে ওর চুলের মুঠি টেনে ধরে। ক্রিস রাগে, চুল খুলে রেখেছো কেন? কার জন্য সেজেছো এত? আমার জন্য না, অন্য কারো জন্য?
রুহি ব্যথায় চোখ মুখ কুঁচকে চারিদিকে তাকায়। রাত গভীর, আশেপাশে কেউ নেই, তবুও সাহস করে বলে, রুহি দয়া করে রাস্তায় এমন করবে না, ছেড়ে দিন আমাকে, কেউ দেখলে খারাপ হবে। কৃষ আরও কাছে টেনে নিয়ে আসে রুহিকে, মুখটা ওর মুখের একদম সামনে এনে বলে, সো হোয়াট, চাইলে আমি রাস্তাটা কিনে নিতে পারি, তারপর এখানে তোমার সঙ্গে বাসর সাধতে পারি, বুঝলে? রুহির চোখ পানি এসে যায়, ব্যথায় গাল বেয়ে পড়ে, তবু সে সাহস করে বলে, রুহি, আপনি তখন কেন বলেছিলেন আমি আপনার স্ত্রী? আমাদের তো বিয়ে হয়নি। কি হয়নি, কিন্তু হবে, চাইলে এখনই করে ফেলতে পারি, চলো। এই বলে রুহির হাত টেনে ধরে। রুহি ভয়ে কেঁদে ওঠে। রুহি, না না, আজ না, পরে প্লিজ। কি আকাশের দিকে তাকিয়ে একটা গম্ভীর শ্বাস ফেলে, তারপর নিচু গলা বলে, বাটারফ্লাই, একবার জড়িয়ে ধরবে? রুহি অবাক হয়ে তাকিয়ে থাকে। কৃষকে আজ অন্যরকম লাগছে, মনে হচ্ছে সে অনেক ক্লান্ত। মুহূর্তে নিরাপদায় রুহি ধীরে ধীরে এগিয়ে এসে ভয়ে ভয়ে কৃষকে জড়িয়ে ধরে। কৃষ হেসে ফেলে, একটা কষ্ট ভরা হাসি। ও ওকে শক্ত করে জড়িয়ে ধরে, যেন ছেড়ে দিলে রুহি হারিয়ে যাবে চিরতরে। কৃষ নরম গলায়, আমাকে ঠকাচ্ছ না তো বাটারফ্লাই? রুহি কিছু বলে না, চুপ করে ওর বুকের ভিতর মাথা গুঁজে থাকে। কৃষ, যদি আমাকে ঠকাও তাহলে তোমাকে শাস্তি দিতে আমার খুব কষ্ট হবে, জানো? কাল কলেজে ছুটি পড়লো, বাড়ি যাবে? রুহি, হ্যাঁ। না মানে, আমি এখানেই থেকে পড়াশোনা করব। মনে মনে ভাবে, এখন কিছু বলা যাবে না। না, আমি বাড়ি যাচ্ছি। কৃষ, কাল তাহলে তোমাকে নিতে আসবো, রেডি থাকো। রুহি কৃষের দিকে না তাকিয়ে শুধু মাথা নেড়ে চলে যায়। কৃষ, আমি যেতে বলছি তোমায়। রুহি ভয় পেয়ে পেছনে ঘুরে মাথা নেড়ে বোঝালো, না। কৃষ, তাহলে যাচ্ছ কেন? কৃষ এগিয়ে এসে রুহির কপালে আলতো করে চুমুকলো, তারপর পকেট থেকে একটা ছোট্ট বাক্স বের করে ওর হাতে দিল। রুহি অবাক হয়ে বলল, এটা কি? কৃষ রুমে গিয়ে খুলবে, আর হ্যাঁ, সবসময় এটা সঙ্গে রাখবে, বুঝলে? রুহি বাক্সটা হাতে নিয়ে চুপ রইল। কৃষ ধীরে ধীরে বলে, এখন যাও। রুহি কিছু না বলে ধীরে ধীরে চলে যায়। পেছনে তাকিয়ে দেখল কৃষ এখনো দাঁড়িয়ে আছে একই জায়গায়, চোখে গভীর এক চিন্তা আর শিকারের দৃশ্য। রাতটা শান্ত, হোস্টেলের জানলার বাইরে হালকা বাতাস বইছে। রুহি ঢুমে দেখে দরজাটা বন্ধ করে দেয়, হাতে ধরা ছোট্ট বাক্সটা টেবিলের উপর রাখলো। সোনালি কাগজে মোড়ানো বাক্সটা দেখে ওর কেমন এক অদ্ভুত লাগলো, মনে হলো যেন ভিতরে কিছু খুব বিশেষ জিনিস আছে। ধীরে ধীরে বাক্সের ঢাকনাটা খুলে ফেললো। ভেতরে নরম কটনের উপর একটা সুন্দর ছোট্ট বাটারফ্লাই বসানো, চকচকে ডানাগুলো নরম গোলাপি, আর মাঝে ছোট্ট একটা আলো ঝিলমিল করছে। রুই অবাক হয়ে মুচকি এসে বলল, বাহ, কি সুন্দর! ওটা একটা হালকা পিনের মতো, যা দেওয়ালে আটকে রাখা যায়। রুই ভাবলো এটা সাজানোর জন্যই হবে, তাই তো নিজের পড়ার টেবিলের পাশের দেওয়ালে সেট করলো। বাটারফ্লাই তার ডানাগুলো নরম আলো চকচক করছে, আর মনে হচ্ছে যেন সেটাও রুহির দিকে তাকিয়েছে। রুহি হাসতে হাসতে বলল, রুহি, এত ভয়ানক মানুষের চয়েস এত সুন্দর। তারপর আলো নিভিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লো, চোখ বন্ধ করে এলো, কিন্তু ঘরের সেই ছোট্ট বাটারফ্লাইটা আলো ঝিলমিল করে জ্বলছে। কেউ জানে না, রুহিও জানে না, এই সুন্দর পিনটার ভিতরে লুকিয়ে আছে একটা ক্ষুদ্র হিডেন ক্যামেরা, যেটা থেকে ক্রিস তার বাটারফ্লাইকে দেখতে পাবে প্রতিটা মুহূর্ত। পরদিন সকাল, রোদটা হোস্টেলের জানলার ফাঁক দিয়ে ঢুকেছে, রুহির মুখে পড়ছে। ও তখনও ঘুমিয়েছে, চুলগুলো একটু এলোমেলো, মুখে শান্ত একটা হাসি। ও জানেই না দেওয়ালে ঝুলে থাকা সেই সুন্দর বাটারফ্লাই আসলে ওর প্রতিটা নড়াচড়া নিঃশব্দ ধরে রাখছে। কিস নিজের রুমে ল্যাপটপ খুলে বসে আছে, স্ক্রিনে ভেসে উঠছে সেই ছোট্ট ঘরটা যেখানে রুই ঘুমিয়ে। ওর ঠোঁটে ধীরে ধীরে একরাশ হাসি ফুটে ওঠে, চোখে অদ্ভুত এক শান্তি, কিন্তু সেই শান্তির ভিতরে এক দখল আগুন জ্বলছে। ক্রিস নিজের মনে মনে ফিসফিস করে, ঘুমাচ্ছে বাটারফ্লাই, জানো আমি সবসময় তোমার কাছে আছি। ক্রিস হাত বাড়িয়ে স্কিনে রুহির মুখের উপর আঙ্গুল বোলালো, যেন ছুঁয়ে দিচ্ছে। এক মুহূর্তের জন্য ওর চোখ নরম হয়ে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে মুখের হাসিটা বদলে গেল এক ঠান্ডা দৃঢ়তা। ক্রিস, তুমি আমার, শুধু আমার। কেউ তোমার দিকে তাকালে আমি পছন্দ করি না। ক্রিস চেয়ারে হেলান দিয়ে বসে রইল, চোখ স্ক্রিনে আটকে আছে। রুহি ঘুমের মধ্যে হালকা নড়ে উঠল, চাদরটা টেনে নিল বুকে। ক্রিস, এমনিই থাকো বাটারফ্লাই, কেউ যেন তোমায় ছুঁতে না পারে। স্ক্রিনে সূর্যের আলো রুহির মুখে পড়তে দূরে বসে ক্রিস নিঃশব্দে তাকিয়েছে, যেন ওর পুরো পৃথিবী এখন একটা ছোট্ট ঘরের মধ্যে বন্দি। রুহি তখন গভীর ঘুমে, চুপচাপ নিঃশব্দ। ক্রিস উঠে দাঁড়ায়, নিঃশব্দে দরজার দিকে এগোয়, ফ্রেশ হয়ে যায় ওয়াশরুমে। কিছুক্ষণ পর ফোন বেজে ওঠে, স্ক্রিনে অচেনা নাম, কিন্তু কণ্ঠ শোনা মাত্র
কৃষের চোখে এক ঝলক সন্দেহের ছায়া নেমে আসে। হ্যাঁ বল। গলা ঠান্ডা কিন্তু চাপার আগে ভারী। ওপাশ থেকে কিছু কথা শোনার পর চুপ হয়ে যায় সে। কল কেটে ফেলে। ধীরে ধীরে সে বসে ল্যাপটপের সামনে স্ক্রিন অন করে। আর ঠিক তখনই বুকের ভেতর কেমন যেন এক ধক করে ওঠে। হোস্টেলের ঘরটা ফাঁকা, পুরো নিস্তব্ধ, কোনো নড়াচড়া নেই। রুহি কোথায়? চোখ স্থির হয়ে যায় স্ক্রিনের দিকে। কয়েক সেকেন্ডের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে যায় কৃষের। তারপর মাথায় রক্ত চড়তে শুরু করে, চোয়াল শক্ত হয়। এক ঝটকায় ল্যাপটপ তুলে দেয়। পরের মুহূর্তে বিকট শব্দে সেটা আছাড় মেলে ফেলে দেয় টেবিলে। স্ক্রিনে চিরে ভাঙ্গা কাচের টুকরো ছড়িয়ে পড়ে চারিদিকে, কিন্তু তাতেও রাগ কমে না। চোখ লালচে হয়ে যায়। নিঃশ্বাস ভারী, মাথার শিরাগুলো ফুলে উঠে স্পষ্ট দেখা যায়। একটা পাগলামি ঝড় নেমে আসে তার চোখে। সে হেসে বলে, বাটারফ্লাই, তুমি আবার মিথ্যে বলে। ঠিক আছে, এবার শাস্তিটা এমন হবে জীবনের শেষ দিন পর্যন্ত মনে রাখবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তারপর হঠাৎ যেন আগুন ধরে যায় তার মধ্যে। ডেস্কের উপর ফুলদানি, চেয়ার সব ছুঁড়ে ফেলে। রাগের চোটে ঘরের দেওয়ালে ঘুষে মারে, কিন্তু রক্ত ঝরে না। তার নিঃশ্বাস গরম হয়েছে, যেন আগ্নেয়গিরির ভিতর দাউ দাউ করছে। চোখে তখন শুধু একটাই ছবি, রুহি। আর মনের ভিতর একটাই কথা ঘুরছে, ও পালাতে পারবে না, কখনো পারবে না। রুহি আর সিমরান বাসে বসে আছে। এখন প্রায় 2 ঘন্টা লাগবে ওদের বাড়ি পৌঁছাতে। জানলার বাইরে আছে রুহি, চোখ স্থির, মনটা অন্য কোথাও হারিয়ে গেছে। সিমরান একটু হেলান দিয়ে বসলো। কিরে, এত ভাবছিস? রুহি চমকে উঠলো। কিছু বললি? সিমরান বললো, হ্যাঁ বলছি, কি ভাবছিস? রুহি একটুখানি নিঃশ্বাস ফেলে নিচু গলে বলল, আচ্ছা, আমি কি একটু বেশি করে ফেললাম? তার গলার স্বর কেমন যেন অপরাধভর। আসলে তো আমার হাতে কোনো উপায় ছিল না। উনি তো আমার কোনো কথাই শুনেননি। আমি কতবার বোঝানোর চেষ্টা করছি আমি ওনাকে ভালোবাসি না, কিন্তু উনি আমার কথা কানেই নেন না। সিমরান ভুরু কুচকে হাসলো। ছাড় তো, দেখবি তো। তুই না থাকলে তোকে না পেয়ে আবার নতুন কোনো মেয়েকে ফাঁদে ফেলবে। বড়লোকের ছেলে এমন না। আমি তো শুনছি কৃষ্ণাকে শিক্ষামন্ত্রীর ছেলে। রুই অবাক হয়ে তাকালো। কি সত্যি? তাহলে এই কলেজে পড়ে কেন? মানে বড়লোক হলে বাইরে পড়াশোনা করতে করতে। সিমরান হাসলি বোন। কৃষ পড়াশোনায় খুব একটা ভালো না, ব্যাগ পেতে পেতে এগোচ্ছে। বাইরে পড়তে গেলে তো প্রথমেই বের হতে হবে, পড়াশোনা শেষ করতে পারবে না। রুহি একটু বিস্ময়ের সঙ্গে জানালো, তুই তো অনেক কিছু জানিস ওনার ব্যাপারে। সিমরান কাজ ঝেঁকিয়ে বলল, স্যার এখন রিল্যাক্স কর। কতদিন পর বাড়ি যাচ্ছে, একটু চিল কর। রুহি চুপচাপ তাকিয়ে রইল জানলার বাইরে। তার মনে হচ্ছিল যেন নিজেই কোনো অপরাধে অগ্নিদত্ত। সে সত্যিই নিজেকে বাঁচাতে গিয়ে একটু বেশি স্বার্থপর হয়ে গেছিল। বাইরের রাস্তায় বাসটা দুলছে, সূর্যের ঢলে পশ্চিমে বসে। সিমরান মোবাইল হাতে নিয়ে গান চালালো, অথচ রুহির মন তখনও আটকেছে একটা প্রশ্নে, আমি কি ঠিক করলাম, নাকি আমি শুধু নিজের জন্য ওনাকে কষ্ট দিলাম? তার চোখে জল এসেলো। সে মুখ ফিরিয়ে ফেলল যাতে ইমরান না দেখে। চোখের কোণে তখন শুধু একটাই ভয় খেলা করছে, কৃষের সেই লাল চোখ আর আগে ফেটে পড়া মুখটা। বুকের ভেতর থেকে একটা শব্দ উঠলো, আমি কি ওর থেকে সত্যি মুক্তি পাবো? রুই দরজার সামনে এসে বেল বাজে, টিংটং। ভেতর থেকে ছুটে এলো তার ছোট ভাই সোহান। দরজা খুলে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়লো দিদির গলা, আপু কেমন আছো? রুই হেসে ওর চুলে এলোমেল করে দিল। এই, এত ভালোবাসা দেখানোর দরকার না, আমি কিন্তু তোর জন্য কিছু আনিনি। সোহান মুখ ফুলিয়ে বলেছি যে, আপু তুমি আমাকে এভাবে নিচে নামালে? রুই হেসে বলে, এই নাটক বন্ধ কর, আমাকে ঘরে ঢুকতে দিবি কি না? দুজনে হাসি ঠাট্টার মধ্যে রুই ঘরে ঢুকলো, তারপর সোজা রান্নাঘরে চলে গেল। আম্মু সেখানে ব্যস্ত, গ্যাসের পাশে দাঁড়িয়ে কিছু ভাবছেন। রুই পেছনে গিয়ে আম্মুকে জড়িয়ে দিল। কেমন আছো? আম্মু মৃদু হেসে মেয়ের গালে হাত রাখলেন। আমি ভালো আছি, তুই বল তোর শরীর কেমন? রুই হাসলো, হ্যাঁ আমি একদম ঠিক আছি আম্মু। আচ্ছা আগে ফ্রেশ হয়ে আয়, আমি তোর পছন্দের সব বানিয়ে রেখেছি। রুই মুচকি এসে মাথা হলো, আচ্ছা ঠিক আছে। তবে আব্বু কোথায়? তোর আব্বু একটু কাজে গেছে, একটু পরে চলে আসবে। ততক্ষণে তুই ফ্রেশ হয়ে ও আসলে আমরা একসাথে খেয়ে নিব। রুহি শান্ত হাসি দিল, আচ্ছা ঠিক আছে। রুহি ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ভেজা চুলটা তল দিয়ে মুছে নিল। ঘরে ঢুকতে সোয়ান তার বিছানায় বসে গেম খেলছে। রুহি ভুরু কুচকে বলল, আমি তোকে কতবার বলছি না আমার ফোনে গেম খেলবি না, যা নিজের গিয়ে পড়াশোনা কর। সব গেম থেকে চোখ সরিয়ে বলল, হাপু, হোস্টেলে তো পড়াশোনা করি সারাদিন, এখন একটু গেম খেলতে দাও। রুই একটা দীর্ঘশ্বাস ফেলে চুল মুছতে মুছতে বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু আর 10 মিনিট, এর বেশি না। সোহান হাসলো, ঠিক আছে আপু। হঠাৎ কিছুক্ষণ পর অবাক গলায় উঠল, আপু তোমার ফোনে একটা নাম থেকে প্রায় 1000টা মিস কল, তুমি দেখোনি?
কোনো কে দিয়েছি? রুহি হাত থেমে গেল, চুলের পানি ফোঁটা ফোঁটা করে গড়িয়ে পড়লো, কিন্তু তার স্থির হয়ে দাঁড়িয়ে রইল। মাথার ভিতর বজ্রপাত হলো। কিস বিড়বিড় করলো সে। সে দ্রুত এগিয়ে এসে ফোনটা সোহানের হাত থেকে নিল। ফোনটা খুলে কল লিস্টে গেল। ভয়ানক মানুষ নামটা একটানা ঝলমল করছে, আর পাশে একের পর এক মিস কলের তালিকা, প্রায় 1000। রুহির বুকের ভেতর কেমন চাপা কাঁপনে উঠল। মনে হচ্ছিল ক্রিস যেন ওর দরজার বাইরে দাঁড়িয়েছে, নিঃশ্বাস নিচ্ছে খুব কাছ থেকে। সোহান আবার বলল, শুধু মিস কল না আপু, 100টা SMS এসেছে। সোহান চোখ বড় বড় করে বলছে, আচ্ছা এটা কি তোমার বয়ফ্রেন্ড আপু? রুহি হতবাক হলো। ফোন খুলে SMS এ গেল, একটার পর একটা লেখা, পিক আপ দ্য ফোন বাটারফ্লাই। তার মুখটা সাদা হয়ে গেল, ঠোঁট শুকিয়ে গেল। সোহান কৌতূহল হয়ে জিজ্ঞেস করলো, কী হলো আপু? জিজু কি? রুই ভয় পেয়ে তাকালো, গলায় কাঁপুনি। তুই একটু বেশি বেঁকেছিস, যা আমার ঘর থেকে বের হয় এখনই। সোহান হেসে বলল, আচ্ছা তাহলে আমি এখন আম্মুকে গিয়ে খবরটা দিয়ে আসি। রুই চমকে গিয়ে তাড়াতাড়ি সোহানের হাত ধরে বলল, না না, তুই আম্মুকে কিছু বলবি না প্লিজ সোহান, যা চাইবি তাই দিয়ে দেবো, শুধু কাউকে বলিস না। সোহান মুচকে এসে চোখ টিপে বলল, ঠিক আছে, তাহলে আমার জন্য একটা বড় চকলেট চাই। রুই স্বস্তি পেয়ে বলল, পেয়ে যাবি, এখন না। সোহান হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল। দরজা বন্ধ হতে রুই ধপ করে বিছানায় বসে পড়ল। তার নিঃশ্বাস ভারী, চোখের পাতা কাঁপছে। ফোনটা শক্ত করে ধরে নিজেই মনে বিড়বিড় করে বলল, এই সিমটা এখন বন্ধ রাখতে হবে, কিছুদিনের জন্য একদম বন্ধ। রাত হয়েছে, চারিদিকে নিস্তব্ধতা। রুই ফোন করে নিজের ঘরে ঘুমিয়ে পড়ে। হঠাৎ ঘরের দরজায় কেউ জোরে জোরে ধাক্কা দেয়। রুই ঘুম ভেঙে যায়, চমকে উঠে বসে চারিদিকে তাকায়। দেখে দরজার সামনে ক্রিস হেলান দিয়ে দাঁড়িয়েছে। রুই ভিতরটা শুকিয়ে যায়, ভয় পেতে থাকে যদি আব্বু আম্মু উপরে চলে এসে। ক্রিস বাঁকা হেসে বলে, বাটারফ্লাই। রুই দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে ভেতর থেকে লক লাগায়। রুহি, আপনি এখানে কি করছেন? পাগল হয়ে গেছেন? ক্রিস রুহির কোমর শক্ত করে ধরে তাকে নিজের দিকে টেনে নেয়। হ্যাঁ, পাগল হয়ে গেছে বাটারফ্লাই, তোকে সারাদিন দেখতে না পেয়ে আমি পাগল হয়ে গেছি। রুই কাঁপা গলা বলে, দেখুন আপনি এখান থেকে যান, কেউ দেখলে খারাপ ভাববে, আপনাকে আমি পরে সব বুঝিয়ে বলবো। ক্রিস বিরক্ত হয়ে যায়, কিন্তু তার চোখ আটকে যায় রুহির নরম গোলাপি ঠোকে। সে নিচু গলে বলে, রাখ তোর কথা, এখন আমার ভেতর আগুন জ্বলছে, সেটা নিভিয়ে দে। বলে ক্রিস হঠাৎ রুহি ব্যথায় কাঁকি ওঠে। ক্রিস কঠিন গেল, ভাবিস না তোকে আমি ছেড়ে দেবো, ভুল করছিস, তার শাস্তি পেতে হবে। ঠিক তখনই বাইরে থেকে রুহির বাবা দরজায় ধাক্কায়। রুহিমা, তুই ঠিক আছিস? একটু আগে কেমন একটা আওয়াজ হচ্ছিল। রুহি ভয়ে আটকে ওঠে। আব্বুর গলা শুনে তাড়াতাড়ি হাত দিয়ে ক্রিসের মুখ চেপে ধরতে যাবে, তার আওয়াজ আব্বু যাতে না শুনতে পায়। রুই গলা ঠিক করে বলে, আমি ঠিক আছে আব্বু, ওই একটা বেড়াল জানলা দিয়ে ঢুকে পড়ছিল, ওটাই তাড়াচ্ছিলাম। কি চোখ বড় বড় করে রুহির দিকে তাকায়, মনে মনে ভাবে, বেড়াল এত সাহস, ক্রিস খানকে বেড়াল বলে। আব্বু, আচ্ছা তাহলে ঘুমা, আমি গেলাম। রুহি, হ্যাঁ আব্বু, ঠিক আছে। রুহির আব্বু চলে যেতে রুহি একটা গভীর নিঃশ্বাস ফেলে। এতক্ষণ কিসের চোখ যেন রুহির পুরো শরীর ঘুরছিল। রুহি স্লিভলেস টপ আর হাঁটু পর্যন্ত স্কার্ট পরেছে। মেলি দেহ যেন অদ্ভুতভাবে এটাকে টানছে। ক্রিসের ভেতরটা যেন অস্থির হয়ে উঠল। সে যেন নিজের অজান্তে গভীর ঘরে চলে গেল। ক্রিস এগিয়ে এসে এক হাতে রুহির হাত চেপে ধরল। রুহি চমকে উঠল, চোখ বড় বড় করে ক্রিসের দিকে তাকালো। ক্রিসের এক হাত রুহির ধরে টেনে তাকে পুরো নিজের কাছে আনলো। দুজনের মুখ খুব কাছাকাছি চলে এসে ক্রিস নরম গলায় বলে, বাটারফ্লাই, আজকে যদি হাফ বাসর করি তাহলে কি খুব ক্ষতি হবে? প্রমিস, শুধু টেস্ট করবো, লাগাবো না। বাটারফ্লাই, প্রমিস। রুহি কিছু বলতে যাবে, তার আগে ক্রিস তার সিগারেট জ্বালা রুহি শীত দাঁড়াবে ঠান্ডা কাপড় নিমেষে সে স্তব্ধ হয়ে যায়। ক্রিস তার সব রাগ অভিমান রুহির ঝাড়তে থাকে, কখনো আবার কখনো ক্রিসের হাত রুহির টপের ভেতর পেটের কাছে যাচ্ছে। ঠান্ডা হাতের স্পর্শে রুহি কেঁপে ওঠে। সে ক্রিসের বুকে কিল ঘুষি মারে, কিন্তু ক্রিস 1 ইঞ্চি সরে না। সে রুহির নিতে ব্যস্ত। কিছুক্ষণ পর ক্রিস ছেড়ে দিতে রুহি জোরে জোরে শ্বাস নিতে থাকে। রুহির বুক ওঠানামা করছে দেখে ক্রিসের মাথায় নেশা চড়ে যায়। সে রুহিকে দেওয়ালে চেপে ধরে। রুহি বাধা দিতে গেলে ক্রিস তার 2 হাত উপরে তুলে দেওয়ালে চেপে ধরে। ক্রিস রুহির গলার কাছে মুখ ঘেঁষে বলে, আমার খুব। বাটারফ্লাই,
তোকে খুব করে ছুঁয়ে দিতে। কি করি বল? আর তুই তো বললি আমি বেড়াল, বিড়াল হয়ে দুধ না খেলে কি হয়? রুহি তোতলা তোতলা বলল, প্লিজ এমন কিছু করবেন না, এটা ভুল, আমাদের বিয়ে হয়নি। রুহি কণ্ঠ কেঁপে ওঠে। কৃষের মুখে একটা মৃদু হাসি, তবুও সেই হাসি আড়ালে যেন আগুন জ্বলছে। একটু আদর না খেলে আমি নিজেকে শান্ত করতে পারবো না। রুহি অবাক হয়ে তার দিকে তাকালো। আমি বরফ নিয়ে আসছি, লাগিয়ে নিন। কৃষ হালকা হাসলো, চোখে দুষ্টু ছিলে। তাই কোথায় লাগাতে হবে জানিস? পারবি তো? রুই বুক ধক করে উঠল। সে নিজের দিকে তাকে বলুন কোথায়। কৃষ কিছু না বলে চোখের ইশারা করলো নিচের দিকে। ইশারাটা এতটাই স্পষ্ট যে রুইয়ের গাল মুখ মুহূর্তে লাল হয়ে গেল। এক পা পিছিয়ে গেল, হাতের আঙ্গুল একে অপরকে চেপে ধরল। মুখ থেকে এক ফোঁটা শব্দ বের করল না। তার কানের পাশে যেন হালকা ধোঁয়া উঠছে, লজ্জা রাগ মিলেমিশে একাকার। অবশ্যই নিচু গেলে বলে, প্লিজ আপনি চলে যান, বুঝছেন না কেন? এত রাতে একটা মেয়ের ঘরে ঢোকা ঠিক না। রুহির কথা শুনে কিসের মাথায় আগের রাগটা ফিরে এলো। রুহি যেভাবে না বলে চলে এসলো, সেই জ্বালা আবার আগুনের মতো জ্বলে উঠলো তার ভেতরে। হঠাৎ সে রুহির মুখ চেপে ধরলো, এত জোরে যেন রুহির মনে হয় তার দাঁত ভেঙে যাবে। রুহি কিছু বলার আগে ক্রিস দাঁত চেপে বলল, অনেক সাহস হয়েছে তোর না? আমার কথার অবাধ্য একবার নয়, বারবার বলছি। এইবার এমন শাস্তি দিব যেন দ্বিতীয়বার এমন ভুল করার আগে তুই ভালো করে ভয়ে কাঁপবি। রুহির চোখ তখন ভয় আর অজানা এক কাঁপুনি। ক্রিস ধীরে ধীরে তার হাত ছেড়ে দেয়। এক চিলতে হাসি, চোখে একটুখানি দুষ্টু ঝিলিক। তারপর নিচে গেলে বলে, আর ইউ রেডি বাটারফ্লাই? ক্রিস কিছুক্ষণ স্তব্ধ হয়ে চারপাশে তাকায়। ঘরটা নির্বতা ছড়িয়ে, দেওয়ালে ঘড়ি টিকটিক করছে, জানলা দিয়ে ঢোকা স্লান আলো আর বাতাসে মিশে আছে চাপা উত্তেজনা। রুহি স্থির দাঁড়িয়েছে, বুঝে উঠতে পারছে না ক্রিসের পরের পদক্ষেপ কী হতে পারে। হঠাৎ ক্রিস ধীরে ধীরে রুহির আলমারির দিকে হাঁটতে শুরু করে। তার চোখে একরকম অস্থিরতা, যেন কোনো কিছু খুব নির্দিষ্টভাবে খুঁজছে। আলমারির দরজা খুলে সে একের পর এক জামা কাপড় ওড়না সব ছুঁড়ে ফেলতে থাকে। প্রতিটা জিনিস পড়ে আছে মেঝেতে। রুহি ভয়ে এগিয়ে এসে কাপা গলে বলে, আপনি কি করছেন? সব এভাবে ফেলে দিচ্ছেন? রুহি তার কথা শোনে কিন্তু উত্তর দেয় না। তার দৃষ্টি আলমারির ভিতরে পড়ে থাকা একটা সিল্কের শাড়ির উপর স্থির থাকে। ধীরে ধীরে সেটি তুলে নেয়, আঙ্গুলের ফাঁকে শাড়ির কোমল কাপড় ছুঁয়ে এক মুহূর্তে চোখ বন্ধ করে। তারপর ঠোঁটের কোণে এক বাঁকা হাসি খেলে সে রুহির দিকে এগিয়ে যায়। রুহি পিছু হটে, কিন্তু ক্রিস থামে না। সে নিঃশব্দ টানে রুহের কোমর বেঁধে দেয় খুব শক্তভাবে, কিন্তু তার চোখে একরকম দখলদারি দায়িত্ব। সেই মুহূর্তে রুহির বুকের ভিতর কেঁপে ওঠে। ভয় আর এক অজানা শিহরণে একসাথে মিশে যায়। রুহির চোখে জল। কপাল, প্লিজ আমাকে ছেড়ে দিন। আপনি কি করতে চাইছেন? ক্রিস তখন মাথা একটু কাত করে রুহির চোখে চোখ রেখে বলে, চিল বাটারফ্লাই, জাস্ট এ ফান। তারপর ধীরে ধীরে রুহির হাত ধরে আলতো করে টেনে নিয়ে যায় ব্যালকনির দিকে। রুহির নিঃশ্বাস ভারী হয়ে যায়, বাতাস থমকে যায়, বাইরে অন্ধকার নামছে। দূরের এলে দুজন ছায়া এক হয়ে গেছে। রাতের হাওয়াটা নরম, কিন্তু ভেতরে ভেতরে যেন আগুন জ্বলছে। বারান্দায় হালকা আলোয় রুইয়ের মুখটা অর্ধেক ছায়া, ঠোঁটের কোনো আতঙ্কে, আর ক্রিস চোখে অদ্ভুত এক ঝলক, যেন একসাথে রাগ, ভালোবাসার অধিকার সবই মিশে আছে। রুই কিছু বলার আগে ক্রিস হঠাৎ তাকে কোলে তুলে নেয়। রুই চমকে ওঠে, কী করছেন আপনি? আমি পড়ে যাব, প্লিজ এমন করবেন না। ক্রিস ফিসফিস বলে, চোখ বন্ধ করো বাটারফ্লাই, এখন তোকে আমি এখান থেকে ছেড়ে দেবো আর তুই টুস করে নিচে পড়ে যাবি। তখন বুঝলি আমার অবাধ্য হওয়ার মজা কাকে বলে। রুই চোখ বড় বড় হয়ে যায়। সেই দুই হাত দিয়ে ক্রিসের কাঁধ আঁকড়ে ধরে। বুকের ভেতর ধপধপ করছে, যেন হৃদয়ে বুক ফেটে বেরিয়ে আসবে। না না, প্লিজ, আমি মরে যাব। ক্রিসের ঠোঁটে কোনো কৌতূহল ভরা ঠান্ডা, আই ডোন্ট কেয়ার। তারপর সে বারান্দার প্রান্তে এসে দাঁড়ায়। নিচে তাকালে দেখা যায় অন্ধকারে আলোর ঝিলিক দিচ্ছে অনেকটা নিচে। হাওয়ায় রুহির চুল উড়ে গিয়ে ক্রিসের মুখে লাগছে। মুহূর্তের জন্য দুজনের চোখে চোখ। ক্রিস ধীরে ধীরে গুনতে থেকে, 5, 3, 4, 2, 1। তারপর রুহিকে ছেড়ে দেয়। রুহি গলা ফাটিয়ে চিৎকার বেরছে, চোখ মুখ বন্ধ, শরীর নিস্তেজ, মনে হয় এবার সত্যি শেষ। কয়েক মুহূর্ত পর কিছু একটা তাকে টেনে ধরেছে, হালকা ঝুলে এসেছে। কোমরে বাঁধা সিল্কের শাড়ি একটা কি শক্ত করে ধরে রেখেছে, নিচে নেয়, মাঝ বরাবর ঝুলছে ক্রিসের শক্ত বাহুর উপর নির্ভর। রুহির চোখ বড় হয়েছে, গলাটা শুকে আছে। আর ইউ ম্যাট? ক্রিস নিচ থেকে তাকে হাসে, ইয়েস, ম্যাট ফর ইউ।
তার চোখে সেই দৃষ্টি এমন কিছু ছিল, রুহির বুক কাঁপিয়ে দিল। ভয়, লজ্জা, আতঙ্ক সব একসাথে। আমাকে উপরে তুলুন প্লিজ, আমার মাথা গুছিয়ে। ক্রিস তখন বলে, আগে বল, তুই কোনোদিন আমার অবদ্ধ হবি না? রুই কেঁদে বলে, না, কোনোদিনও না। আমি আপনার অবদ্ধ হব না। গুড। এখন বল, তুই আমাকে ভালোবাসিস? বল। আই লাভ ইউ ক্রিস। রুই গলা কাঁপে, চোখে পানি এসেছে। এই কার পাল্লা পড়লাম মাল্লা। তারপর কেঁদে বলে, আই লাভ ইউ ক্রিস, আমি আপনাকে অনেক ভালোবাসি। ক্রিসের চোখের কোণে মৃদু তৃপ্তির ছায়া যায়। গুড গার্ল। তারপর সে শাড়িটা টেনে তুলে নেয়। রুই হাঁপাতে হাঁপাতে উঠে আসে। যখন অবশেষে মেঝেতে পা রাখে তখন শরীর কাঁপছে, নিঃশ্বাস এলোমেলো। কিন্তু ক্রিস হঠাৎ একটা চর মারে। চরটা রুই স্তব্ধ হয়ে যায়। ক্রিস, আর কোনোদিন আমার কথা অবাধ্য হবি না, নইলে পরের বার বাঁচতে পারবি না, বুঝেছিস? চোখে পানি নিয়ে মাথা নেড়ে, ঠোঁট কাঁপছে। তার শরীরে প্রতিটা অঙ্গ ভয়ে জমেছে, কিন্তু মনে কোথাও এক টুকরো অজানা টান। ক্রিস কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে থেকে হঠাৎ গলা নরম করে বলে, কাল আমি তোমার বাড়িতে আসবো, বিয়ের কথা বলতে রেডি থেকো। রুই চমকে ওঠে, না মানে? আপনি বললে আপু রেগে যাবে। আগে আমি বলবো, আমাকে কয়েকদিন সময় দিন। ক্রিস গভীরভাবে তাকিয়ে কিছুক্ষণ বলে, ফাইন দিলাম, কিন্তু যা করার তাড়াতাড়ি করো। তারপর ধীরে ধীরে এগিয়ে এসে রুইয়ের কপালে আলতো করে চুমু খায়। যাও ঘুমাও, আমি আসছি। রুই নিঃশব্দে মাথা নেড়ে ক্রিস একবার তাকিয়ে বারান্দা পেঁচিয়ে নিচে নামে। রুই স্থির হয়ে দাঁড়িয়ে থেকে, চোখে জল। মনে হয় বারান্দার বাতাস এখনো কৃষের গন্ধ ভাসছে। ভয়, রাগ, ভালোবাসা সব মিলে এক অদ্ভুত অস্থিরতা তার বুকের ভিতর গাঁথা রইল। বাইরে পাখির ডাক, মানুষের আওয়াজ, চারিদিকে হালকা কোলাহল। রাতে ঠিকমতো ঘুম হয় না, ভোরের দিকে একটু ঘুম আসছিল, তাই এখন উঠতে মন চাইছে না রুহির। সূর্যের আলো মুখে পড়তে রুহি চোখ কুঁচকাল। শরীর ক্লান্ত, চোখে ঘুম ঘুম ভাব। একটু পরে হঠাৎ মনে পড়লো গত রাতের ঘটনা, কৃষের পাগলামি, তার রাগ আর সেই ভয়ঙ্কর মুহূর্তগুলো। ভাবতেই বুকটা ভারী হয়ে গেল। রুহি বুকের উপর হাত লাগলো, গভীর শ্বাস নিল। চোখের কোণে পানি চলে এলো। ঠিক তখনই বাইরে থেকে দরজায় টোকা পড়লো, সোহান। আপু, এই আপু, তাড়াতাড়ি উঠো, আব্বু তোমায় ডাকছে। হ্যাঁ, তুই যা, আমি আসছি ফ্রেশ হয়ে। রুহি ধীরে ধীরে বিছানা থেকে উঠে আয়নার সামনে গিয়ে দেখলো নিজের মুখ, চোখ লাল, মুখ ক্লান্ত। সে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে ওয়াশরুমে চলে যায়। জলের শব্দে ঘরটা ভরে গেল। বাইরে সূর্যের আলো বেড়ে চলছে, কিন্তু রুইয়ের মনে এখনো রাতের অন্ধকারটা রয়ে গেছে। রুই ধীরে ধীরে এগিয়ে এলো আব্বু আর আম্মুর ঘরের সামনে। ভেতর থেকে নিচু গলা কথা বলার শব্দ, দুজনের গলাতে রাগ আর দুঃখ মেশানো। রুই বুক ধক ধক করছে, কিছু একটা হয়েছে নিশ্চয়। সে আস্তে করে বলে, আসবো আব্বু আম্মু? ভেতর থেকে দুজনে চুপ হয়ে গেল। কয়েক সেকেন্ড পর আম্মু শান্ত গলা বলল, আয় রুই, ভিতরে আয়, দরজাটা বন্ধ করে আয়। রুই বুকের ভেতরে কেমন জানি কেঁপে উঠলো। ধীরে ধীরে দরজাটা বন্ধ করে ভেতরে ঢুকলো। ঘরটা ভারী, যেন বাতাস থেমে গেছে। আম্মু সোফায় বসে আছে, চোখে ক্লান্তি আর রাগ মেশানো যায়নি। আব্বু চেয়ারে বসে আছেন, কপালে ভাঁজ, হাতে চায়ের কাপ, কিন্তু তাতে এক ফোঁটা চুমুক দেয়নি। রুই এসে সোফায় বসলো। কি হয়েছে আম্মু? দরজা বন্ধ করতে বললে কেন? আব্বু গলাটা হঠাৎ ভারী হয়ে উঠলো। হয়েছে, অনেক কিছু হয়েছে, তাই দরজা বন্ধ করতে বলছে। কারণ বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে, তার সামনে তোর মার কীর্তিকলাপ নিয়ে কথা বলা চলে না। দুই থমকে গেল, কিছু বুঝে উঠতে পারছে না। কীর্তিকলাপ মানে? আমি কি কিছু ভুল করছি আব্বু? আম্মু এবার ধীর কিন্তু গলা রাগ মিশে বলল, কাল রাতে তোমার ঘরে যে ছেলেটা ছিল সে কে? কতদিনের সম্পর্ক তোমাদের? দুই মুখটা সাদা হয়ে গেল, ঠোঁট কাঁপছে, গলা শুকিয়ে। আব্বু আমি জেমে রেখেছে, এই ভাবনাটা মাথায় আসতে শরীর কেঁপে উঠলো। আব্বু রেগে, চুপ করে আছো কেন? পাশের বাড়ি আন্টি আজ সকালে এসে সব বলেছে, তুমি নাকি রাতে তোমার রুমে একটা ছেলেকে ঢুকেছিল। এই বয়সে এসব এসব শুনতে হবে তোমার কাছে? এই জন্য তোমাকে মানুষ করছি? রুহির চোখে পানি চলে এলো, সে কাঁপে গেল বলে, না আব্বু, ও কেউ না, তোমরা ভুল বুঝছো। কথাটা শেষ হওয়ার আগে ঠাস আম্মুর হাত এসে বলল রুহির গালে। রুহি একদম স্থির হয়ে, ছোটবেলা থেকে আজ পর্যন্ত আম্মু কোনোদিন তার গায়ে হাত তোলেনি। চোখ বেঁচে এলো, বুকের ভেতরটা হু হু করে উঠলো। আম্মু চোখ লাল করে, রাতে একটা ছেলে তোমার রুমে ঢুকছে আর তুমি বলছো সে কেউ না? আমরা কি এতটাই বোরকা? আম্মু দয়া করে বিশ্বাস করো আমি। আব্বু কঠোর গলা, থামো, আর কিছু বলবে না। আমি ঠিক করেছি 2 দিনের মধ্যে তোমার বিয়ে দিয়ে দেবো, প্রস্তুত থাকো। রুই অবাক হয়ে বলল, কি বলছো আম্মু, এখনই বিয়ে? আমার পড়াশোনা, আমার স্বপ্ন সব?
যা করার বিয়ের পরে করবো, অন্তত লোকের মুখ বন্ধ হবে, এই বাড়িতে তোমাকে রাখতে পারবো না। ঘরে নিস্তব্ধতা নেমে এলো, শুধু রুহির কান্নার শব্দ টের পাচ্ছিল। আব্বু, বিকেলে লোক আসবে তোমাকে দেখতে, তৈরি হও, যাও। রুহি ধীরে ধীরে উঠে দাঁড়ালো, চোখে পানি, গাল লাল, পা কাঁপছে। দরজা খুলে বেরিয়ে এলো, কিন্তু মনে হচ্ছিল যেন দুনিয়াটা ফাঁকা হয়ে গেছে। কিন্তু রুহির মনে কেবল অন্ধকার। সে আস্তে আস্তে নিজের ঘরের দিকে হাঁটলো। চোখে ভাসছে কৃষ্ণের মুখটা, গতকালের মুখটা। একটা ভুল, একটা মুহূর্ত, একটা ভুল সিদ্ধান্ত, আর এখন এই রাতটা তার জীবন বদলে দিচ্ছে। রুহি আস্তে আস্তে নিজের ঘরে ফিরে এলো, দরজা বন্ধ করে দেওয়ালে ঠাস করে বসে পড়লো। বুকের ভেতর জ্বলছে, চোখে পানি আসছে, কিন্তু এবার সে কান্না আটকে রাখলো। সে ধীরে ধীরে বিছানার কোণে গিয়ে বসে পড়লো, মাথা নিচু করে, চোখে পানি জমছে, গলা কাঁপছে। হঠাৎ সব কথাগুলো বারবার মনে পড়ছে। আব্বুর গলা, 2 দিনের মধ্যে তোমার বিয়ে দেবো, প্রস্তুত থাকো। আম্মুর গলা, রাতে একটা ছেলে তোমার ঘরে ঢুকেছে আর তুমি বলছো সে কেউ না। আব্বুর সেই কঠিন মুখ, আম্মুর চোখে রাগ, যেন সব আবার সামনে ফিরে এলো। রুই 2 হাত দিয়ে কান চেপে ধরলো, যেন শব্দগুলো আর শুনতে না হয়, কিন্তু তবুও মাথার ভেতর গুম গুম করে বাজছে কথাগুলো। চোখের পানি এবার থেমে গেল না, এক ফোঁটা করে গাল বেয়ে পড়ছে, বুকটা কাঁপছে, নিঃশ্বাস ভারী। কেন এমন হলো? রুই ফিস ফিস করে বলল নিজের সঙ্গে, আমি তো ভুল কিছু বলিনি। কেন কেউ বুঝলো না? সে বিছানার উপর মুখ গুজে কাঁদতে লাগলো। বালিশটা ভিজে গেল, গলাটা ব্যথা হয়ে গেল কান্নায়। ভেতর থেকে মনে পড়ে গেল আম্মুর সেই থাপ্পড়টা, হঠাৎ করে ব্যথায় গালটা যেন এখনো জ্বলে। তারপর আব্বুর ঠান্ডা গলা, এই বাড়িতে তোমাকে আর রাখতে পারবো না। রুহি চমকে উঠলো, যেন কথাটা আবার কানে বাজছে। তার বুকের ভিতরটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সে চোখ তুলে তাকালো ছাদের দিকে, তারপর আস্তে বলল, আব্বু আম্মু, আমি কি সত্যি এত খারাপ? জবাব আসলো না। রুহি উঠে দাঁড়ালো, টেবিলের উপর রাখা বইগুলো দিকে তাকালো, মাথা নিচু করে বলল, তোমরা বলছো আমার বিয়ে হবে, কিন্তু আমি তো এখনো নিজের স্বপ্নটাই পূরণ করতে পারিনি। বিকেলটা অদ্ভুত, বাইরে রোদের তাপ কমেছে, কিন্তু ঘরের ভেতর যেন একটা অস্বস্তি ঘুরছে। রুই সারাদিন কিছু খায়নি, সকাল থেকে কেঁদে কেঁদে চোখ ফুলে গেছে, এখনো লালচে। ঘরের এক কোণে চুপচাপ বসে আছে, মাথা নিচু করে। ঠিক তখনই আম্মু ঘরে ঢুকলেন, হাতে গোলাপি রঙের শাড়ি, সঙ্গে গহনা। চোখে রাগ নেই, কিন্তু মুখটা একেবারে কঠিন। আম্মু শান্ত অথচ দৃঢ় গলায়, ওঠ রুই, ওনারা চলে আসবে তোকে দেখতে, তাড়াতাড়ি রেডি হ। রুই তাকিয়ে রইল, মুখে কোনো কথা নেই, গলা শুকিয়ে গেছে, বুকের ভিতরটা কেমন করে উঠছে। আম্মু, আমি কি পড়তে পারবো না? আমি এখন বিয়ে করতে চাই না। চুপ, এখন এসব বলে লাভ নেই, লোকজন আসবে, তোকে ভালোভাবে সাজতে হবে, যা ফ্রেশ হয়ে আয়। আম্মু শাড়িটা রুহির দিকে বাড়িয়ে দিল। রুহি চুপচাপ হাতে নিল, কিন্তু চোখে পানি জমে উঠল। সে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে বলে, আম্মু, আমার মনটা চাইছে না। আম্মু কঠিন বলে, সব মেয়েরই মন চায় না, কিন্তু জীবন তো আর থেমে থাকে না। তুই যা করছিস তারপর শুধু চুপ করে থাক, লোকের সামনে লজ্জা দিস না। এই কথা শুনে রুহির বুকটা ভারী হয়ে গেল। সে মুখ নিচু করে ফ্রেশ হয়ে আসে। আম্মু এগিয়ে এসে নিজের হাতে শাড়ি পরিয়ে রুইয়ের চুল আঁচড়ে দিল, মুখে পাউডার মেখে দিল, ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়ে দিল। রুই আয়নার সামনে বসে আছে, কিন্তু নিজের মুখটা যেন চেনা চেনা লাগছে না। হঠাৎ চোখের কান্না পানি শুকিয়ে গেছে, তবু ভেতরে ভেতরে কাঁপছে। রুই নরম হয়ে, রুই চুপ করে থাকিস না মা, সব ঠিক হয়ে যাবে। রুই কোনো উত্তর এলো না। তার মুখে কোণে হালকা কাঁপুনি, চোখে হারিয়ে যাওয়া একরাশ বেদনা। সে শুধু ভাবছে সব ঠিক হয়ে যাবে, নাকি আজকে হারিয়ে যাবে নিজের ভিতর। বাইরে তখন কলিং বেলের শব্দ শোনা যাচ্ছে, আব্বুর গলা ভেসে আসছে, ওনারা এসেছে। রুই বুকের ভিতর ধক করে উঠলো, হাত কাঁপছে, গলা শুকিয়ে যাচ্ছে। আম্মু দরজার দিকে তাকিয়ে বলল, চলো নিচে চলো। রুই ধীরে ধীরে উঠে দাঁড়ায়, শাড়ির আঁচল ঠিক করে, তারপর গভীর শ্বাস নিল, আয়নায় নিজের দিকে তাকিয়ে দিল। চোখের ভেতর কান্না, মুখে জোর হাসি। বাইরে অনেক আওয়াজ, হাসির শব্দ, চায়ের কাপে টুংটাং, আর মাঝে মাঝে আব্বুর গলা ভেসে আসছে। রুই ধীরে ধীরে বারান্দার দিকে হাঁটছে, পায়ের শব্দ যেন খুব আস্তে। তার হাতে কাঁপুনি, বুকের ভেতর জোরে ধুকপুক। বাইরের সোফায় পাত্রপক্ষ বসেছে, পাত্র সাদা পর শান্ত চেহারা। একজন ছেলের নাম রফি, তার পাশে তার বাবা মা, সবার মুখে হালকা হাসি। আম্মু বললেন, রহিমা এদিকে আসো। রুই মাথা নিচু করে ওদের পাশে গিয়ে সোফায় বসলো। চোখ তোলা তার পক্ষে সম্ভব ছিল না। আম্মু চা এগিয়ে দিচ্ছিল সবাইকে। রাফি নরম গলা বলল, আপনি পড়াশোনা করছেন এখন? রুই একটু মাথা তুলল, চোখের কোণে দাগ, স্পষ্ট কান্নার দাগ। সে হালকা বলল, হ্যাঁ। তার গলা আটকে গেল, আর কিছু বলতে পারল না। রফি একটু চুপ থাকলো, তারপর মৃদু এসে বলল, ভালো, মেয়েরা এখন অনেক দূর পড়তে চায়, পড়াশোনা চালিয়ে যেতে চান নিশ্চয়।
এই কথা শুনে রুহির বুকটা মোচড় দিয়ে উঠল। তার মনে পড়লো আব্বুর কথা, বিয়ের পর যা করবি, কিন্তু এখন তোর আর পড়াশোনা নাই। রুহির চোখ বুঝে এসলো, তবু জোর করে হাসার চেষ্টা করলো, বলে হ্যাঁ চেষ্টা করব। আম্মু পাশে থেকে তাড়াতাড়ি কথাটা ঘুরে নিল। রুহি খুব শান্ত মেয়ে, সংসার করতে জানে, রান্নাও শেখে। রফির মা মিষ্টি মুখে বলল, মেয়েটা তো বেশ ভদ্র শান্ত বটে, আমার ভালো লেগেছে। রফির বাবা হেসে বলল, তাহলে একটু কথা বলুক ওনারা। রাফি, বৌমার সঙ্গে একটু আলাদা করে কথা বলে নাও, ভবিষ্যতে তো দুজনকে একসাথে সংসার করতে হবে। রফি একটু লজ্জা পেল, চায়ের কাপ নামে হালকা আসলো, ঠিক আছে। রুহি তখন পাশের ঘরে বসে আছে মাথা নিচু করে। তার মুখে এক ধরনের অস্বস্তি, জানে না এখন কী হবে। দুজনে চুপচাপ বসে আছে, মাঝখানে চায়ের কাপ, কিন্তু কেউ কিছু বলছে না, নিস্তব্ধ, এমন যেন শ্বাস নিলে শব্দ হবে। রফি আস্তে করলো, বলে আপনি মানে তুমি কেমন আছো? রুহি মাথা নাড়লো, ভালো। আবার চুপচাপ। কিছুক্ষণ পর রাফি ধীরে বলল, আমি জানি হঠাৎ এসব ঘটেছে, হয়তো তুমি এখনো প্রস্তুত না। আমি চাই না তোমার উপর কোনো জোর হোক। রুহি অবাক হয়ে তাকালো, চোখে বিস্ময়, আবার ভেতরে কোথাও একটুখানি শান্তি। তার গলা একটু কেঁপে উঠল, আমি বুঝি না এসব, কিন্তু আমার জীবন হঠাৎ অনেক বদলে গেছে। রাফি মাথা নিচু করে হাসলো, হ্যাঁ, জীবন অনেক সময় নিজের মতো করে পথ বদলায়। তবে একটা কথা বলি, আমি চাই তুমি স্বাচ্ছন্দ্যে থাকো, আমি সময় দিতে পারি। রুহি কিছু বলল না, শুধু চুপচাপ চোখের দিকে তাকিয়ে রইল, যেন খুঁজে বের করতে চাইছে এই মানুষটা সত্যি নাকি ভদ্রতার মুখোশ। রফি আর রুহি এখনও ছোট ঘরটার মধ্যে বসে আছে। ঘরের মধ্যে এক অদ্ভুত নীরবতা, কেউ কিছু বলছে না। রফি একটু হেসে বলল, তুমি চাইলে আমি এবার যাব, তোমার নিশ্চয়ই বিশ্রাম দরকার। রুহি ছোট্ট করে বলে, ঠিক আছে। ওদের দুজনের এক মুহূর্তের জন্য মিলল। রুহির চোখে ছিল লজ্জা, ভয় আর একটা অজানা অস্বস্তি। রাফি শুধু বোঝার চেষ্টা করছে এই মেয়ের মনে আসলে কী চলছে। ঠিক তখনই ধাক্কা, ঘরের দরজা হঠাৎ খুলে গেল। রুহি চমকে উঠল, তার চোখ বড় বড় হয়ে গেল, মুখ থেকে বেরিয়ে এলো একটুখানি চিৎকার, ক্রিস! রাফি উঠে দাঁড়ালো, অবাক হয়ে তাকালো। দরজার সামনে দাঁড়িয়েছে ক্রিস, চোখে লালচে দৃষ্টি, মুখে রাগ, শক্ত ভাব। তার নিঃশ্বাস ভারী, যেন অনেকক্ষণ ধরে নিজেকে সামলে রেখেছিল। রুহি এক পা পিছিয়ে গেল, বুকের উপর হাত চেপে ধরল। আপনি এখানে কেন এলেন? ক্রিস নিচু গেলে বলল, আমার বউ দরজা বন্ধ করে পরপুরুষের সাথে কী করছে সেটা জানতে হবে না? রাফি এগিয়ে এলো এক পা, শান্তভাবে বলে, দেখুন আপনি কে? এটা আমাদের পারিবারিক ব্যাপার, আপনি এমনভাবে ঢুকতে পারেন না। আর কে আপনার বউ? ক্রিস তার দিকে তাকিয়ে রইল, চোখে একরাশ তীব্র আগুন। তারপর ধীরে ধীরে বলল, আমি কে সেটা রুই জানে। রুই মুখটা শুকিয়ে গেল, তার গলা আটকে গেল, কথা বেরোচ্ছে না। রাফি বুঝতে পারছে না কিছু একটা গভীর ব্যাপার আছে। সে শান্ত গলা বলল, রুহি, তুমি মানুষটাকে চেনো? রুহি কিছু বলল না, তার চোখে জল চলে এলো, গলা কাঁপছে, কিন্তু শব্দ বেরোল না। ক্রিস তার দিকে পা এগিয়ে বলল, তোর পাখনা গজিয়েছে না? আজকে যদি তোর পাখনা না কাটছি তো আমি ক্রিস কেন নয়? রুই পিছনে সরে গেল, চোখ নামিয়ে ফেলো। রাফি তখন দুজনের মাসে এসে দাঁড়ালে দৃঢ়ভাবে, আপনি এখন বাইরে যান, এভাবে কথা বলা যায় না। ঘরে বাতাস ভারী হয়ে গেল। রুই গাল বেয়ে জল গড়িয়ে পড়ল। সে আস্তে করে বলে, আপনি চলে যান ক্রিস, দয়া করে। ঘরের ভেতর হঠাৎ জ্বর হয়ে গেল। রুহির কথা শুনে ক্রিসের মাথায় আগুন জ্বলে গেল। সে হঠাৎ ছুটে গিয়ে রুহির গলা চেপে ধরল। রুহি কষ্টে, আর ছেড়ে দিন। ক্রিস এত জোরে ধরে যে রুহির চোখ উল্টে, কথা বেরোয় না। রাফি দৌড়ে এসে রুহিকে ছাড়াতে চায়। রাফি, ছাড়ুন ওকে। ক্রিস রুহিকে ছেড়ে রাফিকে এক ঘুষি মারে উল্টে সোফায় পড়ে যায়। বাড়ির সবাই দৌড়ে এসে, রাফির বাবা মা, রুহির আব্বু আম্মু। রাফির বাবা, কি হচ্ছে? ছেলেটাকে মারছো কেন? আর এসব কে? কে তুমি? ক্রিস গর্জে ওঠে। রফি আবার ধরে। ক্রিস, ওর সাহস কী করে হয় আমার বউকে নিয়ে স্বপ্ন দেখার? ওকে আমি শেষ করে দেবো। রফির আম্মু, আমার ছেলেকে ছেড়ে দাও, পাগল নাকি তুমি? কে তোমার বউ? রুহির আব্বু, তোমার বউকে? ক্রিস লাথি মেরে রাফিকে দূরে ফেলে দেয়, তারপর রুহির হাত ধরে টেনে সামনে এনে। ক্রিস উত্তেজিত, শুনে রাখুন, আপনার মেয়েই আমার বউ। হ্যাঁ, আমি ওকে বিয়ে করছি। সবাই হতবাক। রুহির আব্বু আম্মু স্তব্ধ। রফির বাবা রেগে, কি বলছো? আপনার মেয়ে বিয়ে হয়ে গেছে? রফির মা, এই ছেলেটা মিথ্যে বলছে, এমন কিছু হয়নি। রুহি কাঁদতে কাঁদতে, আপনি কেন এমন বলছেন ক্রিস? কথা বলার আগে ক্রিস চড় মারে, একটা প্রচণ্ড শব্দ, আর রুহির ক্রিসের বুকে ঢলে পড়ে অজ্ঞান হয়েছে। সবাই চমকে ওঠে। রফির বাবা, ওকে হাসপাতালে নিতে হবে এক্ষুনি, এই বাড়িতে আর এক মুহূর্ত থাকা চলবে না। তারা চলে যায় রফিককে নিয়ে। রুহির আব্বু চিৎকার করে ওঠে, রুহির আব্বু, এখনই চলে যায়, না হলে পুলিশ ডাকবো। কি শেষ বলে, ডাকুন ডাকুন, পুলিশ ডাকুন, আমি ভয় পাই না, আমার কাছে বিয়ের কাগজ আছে,
আর যদি কেউ আমায় থামায় তাহলে? রুহি বলে, তাহলে কি করবি? ক্রিস পকেট থেকে পিস্তল বের করে রুহির আব্বুর মাথায় ধরে। ক্রিস ঠান্ডা গলায়, তাহলে দুজনকে শেষ করে দিব। আর আপনার ছেলে? ও তো আমার কাছে আছে, ওকে উপরে পাঠিয়ে দেব। আম্মু, আমার ছেলে সোহানকে? ওকে তুমি কি করছো? ক্রিস বাঁকা হেসে বলে, ও আমার বন্ধুদের কাছে আছে, আমাকে যেতে দিলে ও বাড়ি ফিরে আসবে। আব্বু, আমার মেয়ের সাথে তোমার বিয়ে হয়েছে তার প্রমাণ কি? ক্রিস, আপনার ফোন দেখুন, সব ডকুমেন্ট পাঠিয়েছি। আব্বু দ্রুত ফোন খুলে, সত্যি রেজিস্ট্রি পেপার রুহির সই। এগুলো মিথ্যে, আমার রুহি কখনো এমন কাজ করে না। ব্যাস, আর কোনো কথা না। এই মেয়েকে আমার চোখের সামনে থেকে বাড়ি থেকে নিয়ে যাও। আর কোনোদিন এই বাড়িতে আসবে না, আমি ওর মুখ দেখতে চাই না। আর আমার ছেলেকে লাগবে এখনই। কি গুড, এই না হলে আমার শ্বশুরমশাই। আব্বু কী বলছেন? আপনি কি আমার মেয়েকে এর হাতে ছেড়ে দেবেন? আব্বু, তোমার মেয়ে ছোট নয়, নিজের ইচ্ছে বিয়ে করছে, আর আমি কি বলবো? কি রুহিকে কাঁধে তুলে নিয়ে বেরিয়ে যায়। রুহির আম্মু যেতে গেলে তাকে আটকে দেয়। রুহির আম্মু ইঞ্জিনের গর্জন বাতাসকে ছিঁড়ে দিচ্ছে। ক্রিসের হাতে স্টিয়ারিং, চোখের সামনে রাস্তায়, মুখে একরকম তীব্রতা। ক্রিসের কানে ব্লুটুথ লাগানো, যে আমানের সাথে কথা বলছে। পাশে রুহি সিটে বসে ক্রিসের কাঁধে হেলান দিয়ে আসে, এখনো জ্ঞান ফেরেনি। ক্রিস হঠাৎ গলার স্বর উঁচু করে বলে ওঠে, স্টুপিড, তোকে তো সেই কখন বলছি পুরো বাড়িটা পরিষ্কার করে রাখ, এখনো হয়নি মানে? আমি 10 মিনিটে সব ক্লিন চাই, আমি বাটারফ্লাইকে নিয়ে এক্ষুনি পৌঁছাবো। তার কণ্ঠে রাগের সঙ্গে অদ্ভুত এক তাড়াহুড়ো। গাড়ির ভেতরে প্রতিধ্বনির মতো কাঁপে সেই আওয়াজ। ক্রিস এত জোরে গলার আওয়াজ শুনে রুহি ধরপড়ি ওঠে। ক্রিস রুহির দিকে ভুরু কুঁচকে তাকায়। রুহি কাঁপা কাঁপা বলায়, আমি কোথায়? আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি তো বাড়িতে ছিলাম। ক্রিস ব্লুটুথ খুলে ড্যাশবোর্ডে ছুঁড়ে ফেলে। রাস্তায় চোখ রেখে বলে, ড্রাইভ করতে করতে বলে, তোমার আব্বু তোমাকে আমার হাতে তুলে দিয়েছে। রুহির চোখ বড় হয়ে যায়, গলাটা শুকিয়েছে। মানে কি? আমার আব্বু মোটেও এরকম নয়। নিশ্চয় আপনি আব্বুকে কিছু বলেছেন। বলুন, কি বলছেন? ক্রিস গাড়ি চালাতে চালাতে এক হাত দিয়ে রুহির কোমর টেনে নিজের কাছে এনে ঠান্ডা নিঃশ্বাস ফেলে বলে, এটাই যে আমাদের বিয়ে হয়ে গেছে। রুহির চোখ বিস্ফোরিত, গলা ভারী হয়ে যায়। কি? আবার সেই মিথ্যে কথা? আমাদের বিয়ে হলো কিভাবে? আমি আপনাকে কোনোদিন বিয়ে করিনি। ক্রিস এক চিলতে বাঁকা হাসি দিয়ে বলে, আসলে শ্বশুরমশাইটা বড্ড বোকা, নকল রেজিস্ট্রি পেপার দেখেই বিশ্বাস করে দিচ্ছে। তবে নো টেনশন বাটারফ্লাই, আজকে আমরা বিয়ে করব, আমাদের ভালোবাসা পূর্ণ হবে। রুহির ধৈর্যের বাঁধ ভেঙে যায়, এবার চোখ লাল হয়ে যায়। আমি আপনাকে ভালোবাসি না, আর না আপনাকে বিয়ে করব। সবটা একটা নাটক ছিল, বুঝতে পেরেছেন? আমি আপনার সাথে নাটক করেছি ভালোবাসার, আর ওই চিঠিটা আমি দিইনি। হঠাৎ স্ক্রিনে ক্রিস করে ব্রেক মারে, টায়ারে ঘর্ষণে ধোঁয়া ওঠে। রুহি আরও কিছু বলতে যাবে, তার আগে ক্রিস রুহিকে আকস্মিকভাবে নিজের কাছে টেনে এনে তার কামড় ধরে। ক্রিস এত জোরে রুহির কামড়ে ধরে যেন রুহি রক্ত বের হতে শুরু করে। ক্রিস রুহির কপালে কপাল ঠেকিয়ে ঠোঁটের দিকে তাকায়, তারপর জিভ দিয়ে সেই বেরিয়ে আসা রক্তটুকু শুষে নেয়। রুহি যেন পাথর হয়ে গেছে, তার চোখ দিয়ে পানি গড়ছে। ক্রিস ধীরে ধীরে রুহির চোখের সব জল শুষে নিয়ে মৃদুস্বর বলে, বাটারফ্লাই, তোর এই নাটক আমি আগে থেকেই জানতাম। ক্রিস খান, তোর কে এত বোকা মনে হয়? রুহি কাপা গলা বলে, তাহলে এত কিছু করছেন কেন? সবটাই তো নাটক, ভালোবাসা তো নয়। ক্রিস গম্ভীর চোখে নিয়ে রুহির দিকে তাকিয়ে বলে, কারণ আমি তোকে চাই বাটারফ্লাই, শুধু তোকে। রুহি কি বুঝতে পারছে না কি করবে। এভাবে কিছু করতে পারবে না, তাকে যেভাবে হোক পালাতে হবে। বাড়ি ফিরে আব্বু আম্মুকে বোঝাতে হবে যে এই মানুষটার সঙ্গে কোনোদিন বিয়ে হয়নি। ক্রিস হালকা হাসে বলে, কী হলো বাটারফ্লাই, মাথায় কি আবার প্যাঁচ পাকাচ্ছিস? রুহি কাপা গলে বলে, না না, আমার না খুব তেষ্টা পেয়েছে, দয়া করে একটু পানি দেবেন? ক্রিস ঠোঁটের কোণে ব্যঙ্গ হাসি টেনে বলে, গাড়ির সিটের নিচতে একটা বোতল তুলে ওর দিকে ছুঁড়ে মারে, এটা নাও মিনারেল ওয়াটার, যত খুশি খাও বাটারফ্লাই। রুই বোতলটা হাতে নিয়ে মুখ কুচকে বলে, আপনার পানি আপনার কাছে রাখুন। কিস চোখ কুচকে ঠোঁটের কোণে সেই একই কৌতুক মেশানো হাসি, আর কত নাটক করতে বাটারফ্লাই, পানি আনতে গেলে তুই হুশ করে পালিয়ে যাবি তাই না? তারপর গম্ভীর গলে বলে, চল একটা গেম খেলি, তোর জন্য আমি একটা সুযোগ রাখছি। হ্যাঁ, এখন সময় শুরু হলো, ঠিক 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে তুই আমার কাছ থেকে পালাতে পারিস, আমি তোর জীবনে আর আসবো না। আর যদি না পারিস। সে থেমে রুহির দিকে তাকালো, চোখে একরকম দহন জ্বলে উঠল।
তাহলে আজ রাতে আমাদের বিয়ে হবে আর বাসর দুটোই বাটারফ্লাই। রুহির গলা শুকিয়ে গেছে, বুকের ভিতর ধকধক। তবু মনে মনে দোয়া করে, আল্লাহ আমাকে সাহায্য করো। গাড়ির দরজা খুলে রুহি নামলো। হাওয়া গায়ে লাগতে মনে হলো যেন স্বাধীনতার গন্ধ পেয়েছে। পেছনে ক্রিস গাড়ির ভিতরে বসে হালকা হেসে তাকিয়ে রইল। চোখে সে আগুনের মতো দৃষ্টি বলছে, দেখি বাটারফ্লাই কত দূর উঠতে পারিস। রুহি গাড়ি থেকে নামতে চারপাশে তাকালো। একটা ফাঁকা রাস্তা, বাতাসে ধুলো উঠছে। পা যেন নিজের অজান্তে ছুটতে শুরু করলো। দৌড় দৌড় দৌড়। এর নিঃশ্বাস ভারী উঠছে, চুল মুখের উপর ঝুলছে, গলার তৃষ্ণা আরো বেড়ে গেছে। মাথার ভেতরে শুধু একটাই কথা ঘুরপাক করছে, পালাতে হবে, যেভাবে হোক পালাতে হবে। হঠাৎ রাস্তার একদম সামনে একটা গাড়ি ধাক্কা খাওয়ার মতো করে থেমে গেল। ক্রিসের গাড়ি। ক্রিস জানলাটা নামিয়ে হালকা হেসে বলল, দৌড়া বাটারফ্লাই, এখনো সময় শেষ হয়নি। রুই ঘুরে আবার অন্য দিক দিয়ে দৌড় দিল। তার গায়ের শাড়ি ঘামে ভিজে গেছে, নিঃশ্বাস কাঁপছে। শাড়ি বারবার পায়ে আটকে যাচ্ছে। আরেকটা মোড়ে গিয়ে দাঁড়ায় রুই। ঠিক সামনে আবার সেই কালো গাড়ি এসে চিৎচিৎ শব্দ করে। ক্রিস দরজার উপর ভর দিয়ে তাকিয়ে আছে, ঠোঁটে সেই ভয়ানক হাসি। আর মাত্র 5 মিনিট। রুই বুকের ভেতর কাঁপুনি ধরে। সে রাস্তা বদল করে এবার এক গলির মধ্যে ছুটেছে। পেছনে গাড়ির ইঞ্জিনের গর্জন, ব্রুম। তৃতীয়বার একটা ছোট্ট দোকানের পাশে গিয়ে হাঁপাতে হাঁপাতে থামে। চোখ তুলে সামনে আবার সেই ক্রিস দাঁড়িয়েছে, হাত গুটিয়ে। ঠান্ডা চোখে বলছে, 2 মিনিট বাটারফ্লাই, 2 মিনিট। রুহির চোখে জল এসে যায়। ও হাল ছাড়ে না। শেষবারের মতো শক্তির জোগাড় কাটায় আবার ছুট লাগায়। দূর থেকে দেখা যায় গাড়িটা ধীরে ধীরে আশেপাশে আসছে, আর ক্রিস ভেতর থেকে তাকিয়ে বলছে, দেখি শেষ মিনিটে কি সত্যি উঠতে পারিস কিনা বাটারফ্লাই। রুই দৌড়াচ্ছে, শরীরের প্রতিটি শিরা যেন জ্বলে উঠছে, নিঃশ্বাস ভারী উঠছে, চুল উঠছে বাতাসে, চোখের ভয়ে ছায়া। ওর মুখে কেবল একটাই শব্দ ফিসফিস করছে, আল্লাহ আমাকে বাঁচাও। নদীর ধারে ঝলমল করা আলো দেখে রুহির চোখে আশার আলো। সে আরো জোরে দৌড়ে, পায়ের জুতো এক পাশে খুললে তবু থামে না। থামলো সে। একটু পরে নদীর ধারে এসে পা পিছলে যায়। আহ! চিৎকার করে পড়ে যায়। হাঁটু ঘষা লেগে মাটিতে লেগে যায়। ওর নিঃশ্বাস ভেঙে আসে, শরীর কাঁপছে, চোখে পানি। পেছন থেকে গাড়ি ব্রুম ধীরে ধীরে থামে, ইঞ্জিন নিস্তব্ধ। ক্রিস গাড়ি থেকে নেমে এগিয়ে আসে। তার ভাইয়ের ছাপ একে একে রুহির পাশে থামে। রুহি মাটি থেকে মুখ তুলে তাকায়। ক্রিসের সামনে দাঁড়িয়েছে। সে নিচু হয়ে রুহিকে ধীরে ধীরে নিজের কোলে তুলে নেয়। রুহি নিঃশ্বাস কাঁপছে। সে বলার চেষ্টা করছে, ছাড়ুন দয়া করে। ক্রিস নিচু স্বরে বলে, টাইম আপ বাটারফ্লাই। তার কণ্ঠে যেন বরফ গলানো আগুনের সুর। ওর মুখের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে হালকা হাসি টেনে নেয়। চোখে একরকম দহন। এখন যা হবে আমার ইচ্ছে মতো হবে। রুহি চুপ, চোখের কোনো অশ্রু গড়িয়ে পড়ে। গাড়িটা ধীরে ধীরে একটা বিশাল লোহার গেটে সামনে এসে দাঁড়ায়, গোটা কালো রঙের। তাতে খোদাই করা আছে নকশা সিংহের মধ্যে। গেটের দুই পাশে দুজন প্রহরী, কালো পোশাকে, মুখে কড়া দৃষ্টি। ধীরে ধীরে গেট খুলে যাওয়ার সময় চারপাশে বাতাস সেই কেঁপে ওঠে। ক্রাও! গাড়িটা গেট পেরিয়ে ঢুকে যায় ভেতরে। রুহি জানলা দিয়ে তাকায়। চারিদিকে বিশাল সবুজ লন, ফোয়ারা থেকে পানি ছিটকে পড়ছে, আর মাঝখানে দাঁড়িয়েছে একটা প্রাসাদ। এটা সাদা মার্বেল দিয়ে তৈরি। প্রাসাদের সামনে বিশাল বাড়ি, প্রতিটা ধাপে সাদা মার্বেলে ঘষা। পাশে দুপাশে রেলিং, আর দেওয়ালে নকশা করা ফুলের প্যাটার্ন। দরজার উপর বড় করে লেখা, ক্রিস মেনশন। গাড়ি এসে থামে সিঁড়ির নিচে। ক্রিস নেমে হাত বাড়ায়, চল বাটারফ্লাই। রুহি কিছু বলে না, শুধু ধীরে ধীরে পা বাড়ায়। মনে মনে বলে, এই বাড়ি যত সুন্দর ততটাই ভয়ানক মনে হচ্ছে। ভেতরে ঢুকে বিশাল হলঘর, মেঝেতে সাদা মার্বেলের উপর সোনালি ফুলের নকশা। মাঝখানে ঝুলছে এক বিশাল ক্রিস্টাল ঝাড়বাতি, যেখানে থেকে আলো মেঝেতে রঙিন ছায়া। রুহি থমকে দাঁড়ায়। ওর নিঃশ্বাস ভারী হয়েছে। মনে হয় যেন এই বাড়ির দেওয়ালগুলো পর্যন্ত ওকে দেখছে। ক্রিস ঠান্ডা গলা বলে, স্বাগতম বাটারফ্লাই আমার দুনিয়া। তারপর ওর হাত ধরে সিঁড়ি টেনে নেয় সিঁড়ির দিকে। রুহি মনে মনে হয়, এই বাড়িতে একবার ঢোকা মানে হয়তো আর ফেরা হবে না। ওরা একটা লম্বা করিডোরে পৌঁছে যায়। মেঝেতে লাল কার্পেট বিছানো, পাশে সারি সারি সোনালি দরজা। যেন প্রতিটা ঘরের কোনো না কোনো রহস্য লুকিয়েছে। ক্রিস থেমে যায় একটা বিশাল দরজার সামনে। ধীরে ধীরে দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়ে। রুহিকে হাত ধরে টেনে নেয় ভিতরে। ভেতরে ঢুকে রুহির চোখ বিস্ময় হয়ে যায়। ঘরের ভিতরে বসে আছে তিনজন,
সোফার উপর গা তুলে বসে আরাম করে সিগারেট খাচ্ছে রুদ্র, আর এক পাশে ল্যাপটপে কিছু দেখছে। ঠোঁটে হাসি আমার। আর তৃতীয়জন দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়েছে, চোখে সানগ্লাস রহিম। ওরা সবাই একসাথে ঘুরে তাকায় রুহির দিকে। তাদের দৃষ্টি যেন এক ধরনের অজানা কৌতূহল, যেন জানে রুহি আজকের গল্পের কেন্দ্রবিন্দু। কৃষ গম্ভীর করে বলল, সবাইকে চেনো বাটারফ্লাই? এরা সবাই তোমার ভাইয়া। রুহি কিছু বলার আগে হঠাৎ ওর চোখ পড়ে কোণের দিকে। সেখানে দাঁড়িয়েছে একটা মেয়ে, হালকা নীল চুড়িদার পরে, চোখে ভয়। রুহি এক মুহূর্ত তাকিয়ে থাকে, তারপর নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। ওর ঠোঁট কাঁপে, গলায় আটকে আসা স্বর, সিমরান। সিমরান ধীরে মাথা তুলে, পানি টলমল, ঠোঁট কাঁপছে। রুহি। রুহির মুখে অবিশ্বাস। কৃষ পেছন থেকে এগিয়ে এসে, মুখে সেই চেনা হাসি। চেনা মুখ দেখে অবাক হচ্ছে বাটারফ্লাই। রুহি ধীরে ধীরে পিছনে সরেছে। আপনি ওকে এখানে এনেছেন? কৃষ মাথা কতল। হ্যাঁ, আজকে আমাদের বিয়ের জন্য ওকে এনেছি। আমার একটা মাত্র শালি বলে কথা। রুই হতভম্ব হয়ে তাকিয়েছে। মানে আজ? কৃষ ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলে, হ্যাঁ বাটারফ্লাই, আজ রাতে আমাদের বিয়ে। রুদ্র পাশে দাঁড়িয়ে, উফ বর কোণে এসে গেছে, এবার শান্তি। আমার হেসে বলে, বলছিস কি, তোর শাড়িটাকে না আমার খুব পছন্দ হয়েছে, একটু আমায় সেটিং করে দে। রহিম, হ্যাঁ। বাদরের গলায় মুক্তমালা। কি এগিয়ে এসে রুহির কানের পাশে ঝুঁকে বলে, আজ থেকে তুমি আমার বাটারফ্লাই, তোর সাজ হবে, বিয়ে হবে, সব হবে। সব কিছু আমার ইচ্ছেতে। রুহির বুকের ভিতরটা কেঁপে ওঠে কৃষের কথায়। সিমরান মাথা নিচু করে দাঁড়িয়েছে, চোখে অপরাধ, কিন্তু মুখে কিছু বললেন না। রুহি আয়নার সামনে বসে সাজে। তার সামনে সাজানো আছে এক রাজকীয় লেহেঙ্গা। রক্ত লাল রঙের ওই লেহেঙ্গার উপর ভারী সোনালি জরির কাজ। প্রতিটি ফুল, প্রতিটি বর্ডারে ছোট ছোট ঝলমলে পাথর বসানো। ঘাগরার কিনারায় ঘিরে সূক্ষ্ম সোনালি কাজ। মনে হয় যেন আগুনের শেখার ভিতর এই পোশাকটা তৈরি করেছে। সিমরান ধীরে ধীরে রুইয়ের কাছে এসে সে নরম গলে বলে, চল সাজানো শুরু করি। রুই কিছু বলে না, তার চোখে ভয়, ক্লান্তি আর নিঃশব্দ সিমরান খুব যত্ন করে একে একে সাজাতে থাকে। প্রথমে ভারী লেহেঙ্গার স্কার্ফটা কোমরে পড়ে, তার ভারী কিন্তু অপূর্ব। প্রতিটি ভাঁজে ঝলমল করে সোনালি কাজ। রুহির দেহে আগুন জ্বলে। তারপর ব্লাউজ লাল সোনালি রঙের মিশ্রণ, গলার পাশে হালকা নকশা, আর কাঁধে মুক্তোর মালা। সিমরান পিছন থেকে ঘোমটা তুলে নেয়, পুরোপুরি সোনালি নটায়, যার কিনারে জুড়ে ছোট লাল পাথর। যখন আলো পড়ে মনে হয় পুরো ঘোমটা যেন তার আলোয় ভরা। তারপর গহনা আসে, কানে বড় বড় দুল, দুল হাতে একাধিক চুড়ি, সোনালি লাল, আর মাঝখানে ছোট ছোট পাথর বসানো। প্রতিটি চুড়ির টুংটাং শব্দে ঘরের নীরবতা কেঁপে ওঠে। সিমরার এরপর কপালে টিকলি পড়ে, একটা লম্বা সোনার চেনের ছোট্ট পাথর, যা রুহির কপালের মাঝখানে পড়ে। তারপর মেকআপ। সিমরান যত্নে রুহির মুখে ফাউন্ডেশন হালকা ছোঁয়, চোখে হালকা কাজল টেনে দেয় নিখুঁতভাবে। চোখের কোণে একটু গোলাপি শেড, যেন কান্না লুকিয়ে আছে কিন্তু তবু সুন্দর। ঠোঁটে গাঢ় লিপস্টিক, গালে হালকা ব্রেসলেট। সিমরান আয়নার দিকে তাকায়। তার সামনে এখন শুধু একটা মেয়ে, এক রাজকন্যা দাঁড়িয়েছে। সে নিজেকে ভাগ্যের সামনে বন্দী হয়ে বসে আছে। আয়নায় প্রতিফলনে সিমরান তাকিয়ে থাকে, চোখে জল ঝিকঝিক করছে। তোকে খুব সুন্দর লাগছে রুহি, পুরো রাজকীয়। রুহি হালকা হাসে, খুব আস্তে বলে, শ্বাসটা রাজকীয়, কিন্তু আমি আজ রাজকন্যা না সিমরান, আমি বন্দিনী। সিমরান কিছু বলতে পারে না। রুহি মাথা নিচু করে ঘোমটা নামিয়ে দেয় রুহির মুখের উপর। চলবে ম্যাট ফর ইউ দ্বিতীয় পর্ব, পুরো গল্প প্লেলিস্টে।